বলি মায়েরা একাই 100, কিন্তু আজকে যে মায়েরা এসেছেন তারা 100 নয়, তারা 200। কারণ তাদের শুধুমাত্র মায়ের দায়িত্ব পালন করলে হয় না, তাদের মায়েদের সঙ্গে বাবার দায়িত্বটাও পালন করতে হয়। তারা প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র ভালোবাসা আর ইচ্ছে শক্তি থাকলে সন্তানের জন্য তারা গড়ে তুলতে পারেন পুরো এক পৃথিবী। আর সেই সব সন্তানদের কাছে মায়েরা শুধুমাত্র মা নন, তারা যোদ্ধা, তারা পথ প্রদর্শক, তারা জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। প্রত্যেক মুহূর্তে এই মায়েরা লড়ে যান হাসি মুখে, সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনের সমস্ত লড়াই তারা লড়েন একা। সেই সব মায়েদের কথা শুনতে এবং মায়েদের কথা বলতে শুরু করব। আমি একজন সিঙ্গেল মাদার, কিন্তু একা নই, কারণ আমার সাথে আছে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, যাদেরকে আমি সবসময় পাশে পাই সুখে দুঃখে। তাদের সাথেই আমার সময়টা কাটে, আনন্দে। আর আমার ছেলেটা আছেই সবসময়। আমার মেয়েকে আমি খুব ছোট থেকে এখনো পর্যন্ত একাই এত বড় করে তুলেছি। আগেও ইচ্ছা আছে মেয়েকে আরো আগিয়ে দিতে। আমরা মা দাবত সাথে এসেছি, আজকে আমি জানাবো যে ও কিরকম অ্যাকচুয়ালি দুষ্টু একটা বাচ্চা, ঠিক আছে? ওকে আমি কিভাবে বড় করছি। আর আমি আপনাদেরকে জানাবো কত দুষ্টু মা আমার, আর আমি কিভাবে বড় হচ্ছি। অনেক ছোট থেকেই আছে, আমরা সেপারেট আছি যখন এর খুব অল্প বয়স। একে আমি কিভাবে মানুষ করছি, কিভাবে আরো মানুষ করতে চাই ভালোভাবে। আর তার মধ্যে আমি সবার যে একতাটা পাচ্ছি, সেসব গল্প নিয়ে আমরা এসেছি এখানে। আর মজা তো করবই, খেলা তো করবই। আমার মা যখন রেগে থাকে তখন আমাকে হয়তো একটু গাঁটটা মার বকুনি দেয়, কিন্তু যখন ভালো মুডে থাকে তখন আমাকে বাইরে ঘোরাতে নিয়ে যায়, কেনাকাটি করাতে নিয়ে যায়, মোমো খাওয়াতে নিয়ে যায়। ছোট থেকে আমি আমার মায়ের মধ্যে আমার মা বাবা দুজনকেই দেখেছি, আর আমি মায়ের সাথে খুব খুশিতেই আছি। তো মায়ের অনেক ছোট থেকে আমি স্ট্রাগল দেখেছি আমাকে বড় করতে, তো আজকে ওগুলো শেয়ার করব। আর এখন এসছি এখানে খেলতে, আজকে এসছি আমরা মা দিবসে খেলতে। তো আজকে অনেক গেম খেলবো, অনেক আড্ডা মারবো, অনেক এনজয় করব। প্রিভিয়াসে অনেক কিছু হয়েছে, ওগুলো আজকে ভুলে আজকে এনজয় করতে এসছি এখানে আমরা। তো দেখা যাক কতদূর কি হয়। আজকে আমরা এসেছি মা দ্য বস শোতে, আর আমি খুব এক্সাইটেড আজকে এখানে পার্টিসিপেট করার জন্য, খেলার জন্য। আর আজকে আমার সাথে খেলবে আমার মাও। তো লেটস সি কি হতে চলেছে। প্রথমেই রয়েছে সৌম্যদীপ্ত সাহা এবং তার সঙ্গে তার মা সঙ্গীতা সাহা, পপুলারলি নোন অ্যাজ লাড্ডু। লাড্ডু তো ছোট্টবেলা থেকে অভিনয় করছো, তাই তো? একদম। সব গল্প হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আগে পরিচয় পর্বটা সেরে নি। তারপর রয়েছে শুভম ঘোষ এবং শুভমের মা প্রীতি ঘোষ। কোথা থেকে আসছো? আমরা আসছি শালকে, হাওড়া থেকে। আচ্ছা, তোমাদের সাথেও অনেক গল্প হবে। এবং তারপরে রয়েছে শিবানী পারিধা এবং মানসী দাস। আপনারা কোথা থেকে আসছেন? বলবো শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে আসছেন। আপনাদের কথাও শুনবো আজকে। প্রথমেই চলে আসি লাড্ডুর কাছে। কেমন লাগে সঙ্গীতা দি? লাড্ডুর মা শুনতে বেশি ভালো লাগে নাকি সঙ্গীতা সাহা শুনতে বেশি ভালো লাগে? না, আগে সঙ্গীতা সাহা ভালো লাগতো, কিন্তু যখন থেকে লাড্ডুর মা ভালো মানে বলার সবাই বলে যখন ডাকে, তো তখন থেকে মনে হয় যে না ঠিক আছে, লাড্ডুর মাটাই শুনতে ভালো লাগে। কারণ এমনকি সব জায়গায় যখন সিরিয়ালে যাই বা কোনো মানে রিয়েলিটি শোতে যাই বা কোনো প্রোগ্রামে যাই, সবাই বলে এই লাড্ডুর মা, লাড্ডুর মা। আচ্ছা লাড্ডুর মা, তুমি এটা নিয়ে আসো তো লাড্ডুর মাটা। ওই যে একটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, তো ওটাই এখন মনে গেলে ঠিক আছে, এটাই আমার জন্য লাকি। আমার নামের এখন দরকার নেই, এই যে লাড্ডুর মা একটা নাম হয়েছে, এখন আমি সত্যি কথা বলতে পারি দেবদাও চেনে লাড্ডুর মা নামে। খুশি তুমি? আচ্ছা, নাম লাড্ডু কেন দিয়েছিলে গো? আমি দিইনি, অ্যাকচুয়ালি ছোটবেলা খুবই মোটা সোটা ছিল। আমি যেরকম এখন ওরকম ছিল একটা সময়। তো আমার মানে বাড়ির চারপাশে সবাই, আমি তখন জব করতাম, ঠিক আছে? তো এবার এরকম ওই বাড়ির পাশে সব মানে মহিলারা আরো রয়েছে, খুব আদর করতো। আরো ভীষণ ফর্সা ছিল, লাল টুকটুকে ছিল, হাত দিয়ে এরকম গালগুলো এরকম লাল লাল করে দিত। তো তখন ওরাই সবাই লাগছে পুরো লাড্ডুর মতন লাগছে, আর মুখ ঠুকগুলো না একদম পুরো গোল ছিল, আমি দেখেছি। হ্যাঁ, সেই জন্যই
ওরাই নাম দিয়েছিল লাড্ডু। তো এবার ওখান থেকে ওই একটা হয় না বাচ্চাদের একটা আদুরে নাম, তো যখন আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকলাম তখন টুকটুক করে একটা একটা করে সিরিয়াল হচ্ছে, রিয়েলিটি শো হচ্ছে, তখন ওকে সবকে ওই লাড্ডু নামে ডাকছে। তো ওইটা এখনো রয়ে গেছে, লাড্ডু নামে পরিচিত এখনো রয়ে গেছে। তো আচ্ছা, ওর এই অভিনয় করাটা এটা কি মানে প্রয়োজনে নাকি পুরোটাই ইচ্ছে মেয়ের শখে? পুরোটাই আমি একদম যখন 3-4 বছর বয়স তখন থেকে মা আমার নাচে ভর্তি করে দিয়েছিল ডান্স ক্লাসে। তো কারণ আমি টিভিতে গানের চ্যানেল খুলে এরকম যারা অ্যাক্ট্রেস আমাদের দেখে দেখে বা বলিউডের দেখে নাচতাম। তো এরা সবাই দেখে আমাকে আমাদের পাশের পাড়ার মধ্যে একটা ডান্স করে ভর্তি করিয়ে দিল। তারপর ওখানে যে কোরিওগ্রাফার্সরা ছিল, তো ওরা দেখলো যে আমি ডান্স করতে করতে একমাত্র স্টুডেন্ট এরকম ছিলাম যে লিপসিং করতো, এক্সপ্রেশন দিত, শুধুমাত্র ডান্সটা করতো না। তো ওরাই রেকমেন্ড করলো যে কোনো ভালো জায়গায় যাও, অ্যাক্টিং স্কুলে ভর্তি করানোর জন্য। ওই অ্যাক্টিং স্কুল থেকে আমি কিছু শিখিনি, ওরকম তখন অনেক ছোট, তখন আঙুল কামড়াতাম ওখানে গিয়ে। বাট কাস্টিং ডিরেক্টরসরা ওখানে এসে আমাকে পছন্দ করে আর একটা 6 দিনের রোলের জন্য আমাকে পিক করে। আমার পারফরমেন্স ওদের এত ভালো লেগেছে, ওই 6 দিনের রোলটা 6 মাসে কনভার্ট হয়ে যায়। তারপর ওটার পর একের পর এক কাজ পেতেই থাকি আমি। তো কোনোদিন ওরকম ইচ্ছে হয়নি যে না আর কাজ করে ছেড়ে দেবো, আর ইচ্ছা করছে না, ওরকম একদমই হয়নি। পুরোটাই শখের উপর দিয়ে কেটেছে। মানে একটা সময় তো আমাদের এরকম ছিল যে কোনো টাইমে বাধা ছিল না, মানে একদম ও যখন ছোট ছিল 4.5 বছর বয়স, তখন ওর ওই সময় আমাদের এই ইন্ডাস্ট্রিতে কোনো টাইম ছিল না। তো সবাই সারা রাত সারাদিন কাজ করছে। তো ওই সময়ও আমি বাড়িতে ভোরবেলা 4টের সময় ফিরেছি, মানে ওকে ডেকেছি বিকেল 4টে, ওর শর্ট হয়েছে 2:30 রাত্রি, ঠিক আছে। তারপরে আমি বাড়ি ফিরেছি ভোরবেলা 4টে, ও আবার সেখান থেকে আবার স্কুল গেছে সকাল 8টায়, আবার স্কুল থেকে এসে আবার বিকেলবেলা 4টের সময় আমি স্টুডিওতে নিয়ে গেছি। হ্যাঁ, তোমার লড়াই তো অনেক বেশি, একদম একদম। সেটা যদি একটু বল। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার মা বাবা আমাকে একটু স্বাধীনচেতা করে মানুষ করেছে। মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, ঠিক আছে। তো এরকম আমার দাদাও আছে, তো এবার আমার বৌদি আছে, আমার মামারা আছে, সবাই আমরা একসাথে কখনো একা একা থাকিনি, এবং জয়েন্ট ফ্যামিলি। কিন্তু আমার বিয়ে যেখানে হয়েছিল সেখানে ওরা একটুখানি কনজারভেটিভ, মানে একটু একা থাকতে পছন্দ করে, অত বেশি মিশতে পারে না লোকের সাথে। তো ওখানে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল, কারণ এইরকম ব্যাপার হচ্ছিল, ওরা একা একা পছন্দ করে, তুমি কারোর সাথে মিশবে না, তুমি ছাদে যাবে না, তুমি রাস্তায় বেরোবে না, মানে এইরকম একটা ব্যাপার। মানে এত এই ধরনের মানসিকতা নিয়ে আমি চলতে পারছিলাম না। তো এই করতে করতে অশান্তি দিন বাড়ে। তো আমি প্রথমে বলিনি যে ঠিক আছে আমি কাজ করতে চাই বা কিছু, ঠিক আছে সেটা নাই করলাম, কিন্তু একটা মানুষের তো নিজস্ব স্বাধীনতা থাকে, সেইটুকুনিও আমাকে তখন ছিল না। তো যখন ওটা দিনে দিন বাড়তে যাচ্ছে, তারপরে মানে ওই একটা সন্দেহ ব্যতিক যে আমি ওকে বাইরে যেতে দেবো না। হ্যাঁ, মা ফোন করছে, মা যদি জিজ্ঞাসা করে কি রে তুই আজকে কি রান্না করলি, আমি মাকে বললো ওটার ভিতরে একটা মানে এই যে আমি মানে এখানকার মানে খবর আমি ওখানে দিচ্ছি। তো এই জিনিসটা তো না, মার মেয়ে সম্পর্ক তো একটা আলাদা হয়। তো এই জিনিসগুলো বাড়তে বাড়তে আমি যখন ওর 10 মাস বয়স, আমার মা বললো যে তুই এরকমভাবে থাকতে পারবি না, তুই চলে আয়। আমি বলছি মা আমি আগে দেখি কি হয়। তাহলে তখন আমি 10 মাস বয়সে ওকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমার মায়ের কাছে চলে গেলাম। তো সেই তারপর থেকে ওদিক থেকে কোনো রকম যেহেতু কোনো রেসপন্স আসেনি, তারপরে আমি ডিভোর্স ফাইল করি। সেই ডিভোর্স হতেও আমার 10 বছর টাইম লেগেছে। মানে ও যখন এখানে কাজ করছে তখন আমি কোর্টে যাচ্ছি, ওকে নিয়ে শুটিংয়ে যাচ্ছি, সব কিছু মিলিয়ে। আর এই পুরোটা জার্নিতে আমার মা বাবা আমাকে প্রচুর হেল্প করেছে, কারণ 10টা বছর আমি ওয়েট করেছি যে কখন আমাকে ডিভোর্সটা দেবে। তো এইসব করতে তো অনেক এর মধ্যে অনেক কিছু হয়েছে। তো সেটার মধ্যে শুধু একটাই পাওনা যে আমার ছেলে একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে। তো ওই যখন আনন্দটা দেখি আমি, তখন এই কষ্টগুলো আমার কমে যায়, ওভারশ্যাডো হয়ে যায়। কারণ আমি তো ওর মধ্যে আমি কাজও করেছি, মানে আমি জবও করতাম, যে যতক্ষণ না ও কিছু পার্মানেন্টলি কিছু হচ্ছে তখন তো আমি কিছু ছাড়তে পারছি না। তখন যখন দেখলাম ও একটা ভালো জায়গায় চলে গেছে, এবার ওর পড়াশোনাটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে, তখন আমি আমার কাজটা ছেড়ে দিই, যে না ওকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমার কাজটা আমাকে একটুখানি এখন মানে পেছনে রাখতে হবে, ওর পড়াশোনা ওর কাজ ওকে নিয়ে আমাকে এগোতে হবে। যখন বুঝলাম যে ওই জায়গাটা একটা ভালো জায়গায় পজিশন পেয়েছে, দাঁড়াতে পারবে,
এখন ছেলের ওপর ব্যাপার, ছেলে বড় হয়ে আমার জন্য কি করবে। আমাকে তো বলেছে কালকে যে তোমাকে আমি 5 স্টার বৃদ্ধাশ্রমে পাঠাবো। না আর কি আছে, এগুলো একদম ঠিক। আমাকে এই কথা বলেছে কালকে, আমি দাঁড়াই গিয়ে বলবো এটা, আমাকে 5 স্টার বৃদ্ধাশ্রমে পাঠাবি। ড্রিম হচ্ছে একদম এসি রুমে বসে নেটফ্লিক্স চালিয়ে কেএফসি খাবে আর কোনো চিন্তা থাকবে না। তো ওটা এখন অব্দি হয়েছে, কয়েকবার হয়েছে। হ্যাঁ এটা হয়েছে কয়েকবার। টেনশন থাকতে চাই না, তুই বড় হয়ে যাবি, আমি আরাম করে পপকর্ন খাবো আর আমি মুভি দেখবো। আচ্ছা, ও যে এত ওকে স্ক্রিনে আমরা দেখি, এত ভালো লাগে আমাদের দেখতে, এবং ও যথেষ্ট নাম করেছে, তো ওর বাবার কেমন লাগে সেটা কখনো জেনেছো? আমার সাথে তো কোনো কথা হয় না, ঠিক আছে, আমার সাথে কথা হয়, মানে যখন প্রথমবার আমার সাথে দেখা করতে আসে তখন নট সো হ্যাপি উইথ ইট, মানে ঠিক আছে অতটাও, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে, পড়াশোনা নিয়ে এগোতে হবে, ওই একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যখন দেখে যে অনেকে আমাকে চিনতে পারছে, অনেক বড় বড় লোকেদের সাথে দেখা করছি, অনেক বড় সেটা হয়েছে অনেক জায়গায় কাজ পরে। করছি, তখন একটু ভিতরে হ্যাঁ ওটা ওর যখন 10 বছর বয়স, 10 কি 11, তখন যোগাযোগ করেছে, তার আগে কোনো যোগাযোগ ছিল না। এবার আমি ভাবছি যে না, আমি ওকে কখনো কারোর থেকে আলাদা করতে চাইবো না, কারণ আমি মা, ঠিক আছে, আমি কারোর ভালোবাসা, মানে ওই দিক থেকেও তো একটা ভালোবাসা আছে, কিন্তু আসেনি কোনোদিন, একটা ইগো প্রবলেম ছিল, সে ঠিক আছে, কিন্তু আমি চাই যে তুই তোর বাবার সাথে দেখা কর, মিশ, তোর সাথে কিছু হয়নি, তোর যদি ভালো লাগে তাহলে তুই যা, ঘুরে আয়, খাওয়া দাওয়া, তুই তোর মতন থাক। এখন তুমি অনেকটা বড় হয়ে গেছো, তুমি এখন, আচ্ছা, আমাদের ছোট্ট লাড্ডু এখন কোন ক্লাসে উঠলো? ক্লাস 9। তুই 9? নাই। কি কাণ্ড, সত্যি সত্যি তো? ছোট লাড্ডু আর ছোট লাড্ডু নেই এখন। আমাদের সেই ছোট্ট লাড্ডু। কিন্তু পড়াশোনাগুলো আমাকে আগে করতে হয়, তাই? হ্যাঁ এখনো বোঝো না না না, এখনো ঠিক না একদম। মানে আজকে এখানে আসার আগেও আমি স্কুলে গেছিলাম, কিরকম? স্কুলে গিয়ে সব পড়াগুলো ছবি তুলে নিয়ে আসলাম। যেগুলো কমপ্লিট, মানে বন্ধুকে বলি ওরা মানে থাকে আর তোমরা দুজনে একসাথে ক্লাস 9-এ পড়ো? হ্যাঁ সেটাই তো ভালো। তুমি আবার দেবে, আবার বোর্ড দেবে, আবার এইচএস দেবে, মানে আবার পড়বে। হ্যাঁ, আর ওর তো নিজস্ব কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আমার। মানে ও শুধু হচ্ছে আমি বলে দেবো, ও মানে জায়গা মতন কিছু একটু বমি করে আসবে, মানে এইরকম অবস্থা আর কি। মানে মা পড়ছে, স্পেশালি বলে না না না, আমি মন দিয়ে পড়ি, খুব আমি বাধ্য স্টুডেন্ট একটা, এরকম মিথ্যে বলে যাচ্ছে, একদম মিথ্যে বলে। এটা মানতে আমার মায়েরও তো দায়িত্ব নেই কত, মায়ের যেদিনকে আমার দিদা পড়লি কখন? তুই তো সারাক্ষণ আমাদের শুটিং এর সেটেই থাকিস, তুই পড়লি সেটা আমি পড়ি তো, সেটা আমি পড়ি, ট্রাস্ট মি, মামা পড়ি না, পড়ি আমি। নিয়ে যাই, এটা নিয়েছিস, ওটা নিয়েছিস। আমাকে, আমি এখন যে কাজটা করছি ওখানে কাজটা তো ভালো, কেউ কেউ আমার পড়িয়েও দেয়, মানে টিউটর হিসেবে কাজ করে, ওখানে পড়াশোনা করিয়ে দেয়। আমি আমার পরিবারের অনেক দায়িত্ব নিয়ে নিয়েছি, শোনো, আমি আমার পরিবারের অনেক দায়িত্ব নিয়ে, পরিবারের দায়িত্ব নিয়ে কি দায়িত্ব নিয়েছিস একটু বল। আমার দেখো রান্নার খুব শখ, আমার আমি প্রচন্ড রান্না করতে ভালোবাসি, মানে প্রচন্ড বকাও খেয়েছি যে আমি মাঠে 3-3.5 ঘন্টা খেলে এসে পড়তে না বসে রান্না করছি রান্নাঘরে গিয়ে, তো ওটার জন্য বকা খেয়েছি যে না আজকে তন্দুরি চিকেন বানাবোই। এবার একদিন দিদার খুব পা ব্যথা করছে, মানে মা বেরিয়েছে, দাদু অন্য কাজ করছে, তো রান্নাটা করতে পারছে না, আমি স্নান টান করে এসে বলছি দাঁড়াও আমি রান্না করছি বলে, সব ভাড়া ছিল এরকম ডিমের ঝোল রান্না করছি, কষিয়ে। কেমন হয়েছিল খেতে বলো? ভালো হচ্ছিল, একদম হেভি গুণে হয়েছে। না আমাদের মধ্যে না, আমরা একটুখানি মানে খেতে ভালোবাসি, একটু রান্না করতে ভালোবাসি, দেখাই যাচ্ছে। বিরিয়ানি তো খুব পছন্দ। বাহ, দারুণ, অনেক কিছু জানা রইলো। হ্যাঁ, যাবো কিন্তু তোর বাড়িতে, তোর হাতের রান্না একদম খাওয়াবো, একদম একদম। ওকে, আরো অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। আমরা চলে যাই আমাদের পরের মা এবং ছেলের জুটির কাছে, শুভম ঘোষ এবং প্রীতি ঘোষ। শুভম কোন ক্লাসে পড়ে? 6 এ পড়ো? আচ্ছা, কোন স্কুলে? আমি খালকা হিন্দু স্কুল, হাইয়ার ইউনিট 2 তে পড়ি। আচ্ছা, তুমি খুব ভালো গান গাও, তাই না? হ্যাঁ। গান তোমার প্যাশন? হ্যাঁ। আচ্ছা, কোথাও শেখো তুমি? হ্যাঁ। আপনারও তো লড়াইয়ের একটা কঠিন গল্প আছে, সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তো আমার মায়েরা যে কাজ দেখে, মানে নিশ্চয়ই অ্যারেঞ্জ ম্যারেজের সময় মায়েরা বাবারা সব কাজ ফাজ দেখে, সে ছেলে সম্বন্ধে অনেক কিছু খোঁজ খবর নেয়, তো যেসব দেখে হয়েছিল দেওয়া বিয়েটা, তারপর দেখি সে কাজ মানে আমরা যেটা জেনে এসেছি ছোট থেকে, মানুষ অফিসে যাবে, একটা অফিস আওয়ার্স আছে, তো ঘরে বসে কি কাজ জানি না, সেগুলো কোভিডের পর হয়েছে এখন, ওয়ার্ক ফ্রম হোম যেটা হলো। হ্যাঁ, কিন্তু তখন তো সেটা সেইভাবে ছিল না,
জিজ্ঞাসা করতাম কি কাজ বা না কাজ, হ্যাঁ এই তো কাজ, ঘর থেকে কাজ, ফোনে কথা করতে করতে আবার শুনলাম অন্য জায়গায় শিফট। মানে আপনি বিয়ের আগে শুনেছিলেন যে একটা কোথাও চাকরি করে, কিন্তু হ্যাঁ, আপনি হ্যাঁ। বিয়ের বাইরের পোস্টে, বাইরের সেই বাড়িতে পোস্টে। পৌঁছলেন, গিয়ে দেখলেন যে তিনি কোনো কাজে যান না। ওখানে প্রথম কিছু মাস ওখানে যেহেতু বাইরের পোস্টিং, সেখানে থাকতো, কাজ করতো, সেইভাবেই উইকেন্ডে আসা যাওয়া সেইভাবে হতো। তারপর কিছু মাস যাওয়ার পর দেখছি একদমই ঘরে, কি ব্যাপার না ব্যাপার, বললো না ওখানে না আবার অন্য জায়গায় শিফট, অন্য জায়গায় কাজ। আবার কিছু মাস পর শুনছি না আবার অন্য জায়গায় কাজ। তো কিভাবে কাজ না কাজ সেইভাবেও। আর তারপর সব থেকে বড় কথা হচ্ছে মানে অনেক মায়েরাই এই যে আমি যে বড় করছি ছেলেকে, কিন্তু একটা এজের পর তো তাকে আমি ছাড়বো, তাকে তো আর আঁচলে বেঁধে রাখবো না। ঠিক। তো সেই ব্যাপারটা ওখানে রয়েছিল সেইভাবে। আরো অনেক কিছু ছোটখাটো মানে কার সাথে তখন আলোচনা করলে বলতো মানিয়ে নে, কিন্তু একটা মানিয়ে নেওয়ার পর আর একটা অপশন চলে আসছে, আর একটা প্রবলেম দেখা দিচ্ছে, আবার মানাচ্ছে, আর একটা প্রবলেম দেখা দিচ্ছে, কতটা মানাবো। সত্যি কথা বলতে মানে আমি সেই শুধু দেওয়ালে একটা ছবি হয়ে থাকতে চাইনি, সেরকম পর্যায়েও চলে এসেছিল। তো তখন আমি ঘরে ফোন করি, আমার বোন আমার থেকে 2 বছর ছোট, তো ওর মোটামুটি বয়স হয়েছিল, আমার ভাইও অনেকটা ছোট, কিন্তু বোঝার তো বয়স হয়েছিল। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করি যে মানে আমি ডিভোর্সটা দিতে চাই, তো তাহলে তোমরা কি রাখবে তোমাদের বাড়ি? তো মা এক কথা হ্যাঁ বলেছিল। তো আমাকে সেখান থেকে আমাকে আমার ছেলেকে নিয়ে যায়, তারপর ফাইল হয়, কেস ফাইল করি। সেখানেও মানে অনেক বছর বলবো না, কিন্তু যে ডেট দিচ্ছে আসছে না। মানে তখন তার 4.5 বছর বয়স, আমি কোথায় রেখে যাবো? সত্যি কথা তখন আমি ওকে সেভাবে কোর্টে নিয়ে যেতে চাইনি। তো আসছে না এরকম করে অনেক ডেটও চলে গেল, সে দেখছি আসছে না। কোনোদিন একটা কোনো কারণ হচ্ছে হতে হয়েছে 2018 আমার ডিভোর্স হয়। তো তার আগে থেকেই মোটামুটি মায়ের বাড়ি, এবার যেহেতু পড়াশোনা বা মানে আমাকে পড়াই, আমি সিএ ভর্তি হয়েছিলাম। এবার সিএটা যেহেতু অনেক লং প্রসেস, তো তারপর আমার বেবিও যখন হয়ে যায়, তারপর পড়াশোনা ওখানটাও আমায় গ্যাপ দিতে হয়, সবকিছু ঝামেলা নিয়ে সেইভাবে সেটা আমি একা হাতে একটা সন্তানকে বড় করা তো খুব মুখের কথা না। নিশ্চয়ই কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? না, এখানে সত্যি কথাই মানে অডিশনের দিনে যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, আমি তারপর ঘরে গিয়ে ভেবেছিলাম, নিজের খুব মানে আনলাকি ফিল হতো যে মানে কেন আমার সাথে এরকম হলো। কিন্তু এই প্রশ্নের উত্তরে দেওয়ার সময় বা এখন যে বলছি, এই বিষয়ে লাকি, সত্যি কথাই লাকি। কেননা মা বাবা ভাই বোনকে সাথে পেয়েছি, বা এই যে ঘরে আমার মানে আমি যে আছি, মানে বিয়ের পর একটা সন্তান নিয়ে মায়ের বাড়ি আছি, বা ধরুন আশেপাশের লোকেরা সেইভাবে আমি প্রশ্ন অন্তত সামনাসামনি পাইনি। বা আমার ছেলেকে যখন স্কুলে ভর্তি করলাম, ও একটু মিশুকে তো মোটামুটি বন্ধু বানিয়ে নেয় তাড়াতাড়ি। তো তার মায়েদের সাথে যখন গল্প করেছি, তারা সেইভাবে একবার দুবার জিজ্ঞাসা করেছে, কিন্তু মানে সেটা নিয়ে কটাক্ষ করা বা ক্লাসে কোনোদিন এসে আমাকে স্কুল থেকে ফিরে আমার ছেলে বললো যে মা জানো তো আমাকে এইভাবে এ বলেছে, আমি কোনোদিন শুনতে হয়নি। হ্যাঁ, সেটা হয়নি, নিশ্চয়ই। কিন্তু আপনার নিজেকে তো সব দায়িত্ব পালন করতে হয়। সেটা তো নিশ্চয়ই। মানে আপনি এখন কিছু করেন? হ্যাঁ, আমি একটা পার্ট টাইম জব করি, একটা ব্যাক অফিস জব করি একটা এডুকেশন সেন্টারে, কেননা সব দিকটাই টুকটাক সামলাতে হয়। হ্যাঁ সেইভাবে। তো আপনার তখন অনেক দায়িত্ব তাহলে, হুম মানে ছেলেকে বড় করা, নিজের কাজ, বাড়ি সামলানো, সবটাই একা হাতে করছেন। একা হাতে করছে। মা তো নিশ্চয়ই সব সময় আছে। আমার বাবাও 3 বছর হলো মারা গেছেন। তো ঘরে এখন মা, আমি, ছেলে আর আমার ভাই আছে। তো আমি আমার যেহেতু শিফটিংটা আমি পার্ট টাইম জব করেছি, সকালে মর্নিং, এখন ডে স্কুল হয়ে গেছে, আগের বছর অব্দি মর্নিং স্কুল ছিল। তো সেই পুরো সময়টা আমি ওকে যাতে দিতে পারি পড়াশোনাটা, আর ভগবানের ইচ্ছায় পড়াশোনাটা ভালো। আগের স্কুলে মোটামুটি প্রতি বছরই প্লেস করে এসছে, এটা নতুন স্কুল, দেখা যাক কি হয়। তো সেটাকে কন্টিনিউ রাখার জন্য, আর সবার আগে বলেছি ওকে ভালো মানুষ হতে, ভালোবাসাটা যত তাড়াতাড়ি পায় সেটা যেন ধরে রাখতে। তো সেই সব চলছে লড়াই, সাথে পেয়েছি সবার আশীর্বাদ পেয়েছি, এটা সব থেকে বড় কথা। নিশ্চয়ই খুব ভালো হবে, আপনার স্বপ্ন পূরণ হোক, এটাই আমরা সবাই চাই। চলে যাব এবার শিবানীদি এবং মানসীর কাছে। শিবানীদি, আপনি বোধহয় একটা দোকান, মানে কোনো গার্মেন্টস এর দোকান আছে, তাই না? সেটা একাই আপনার নিজের? হ্যাঁ, আমার বাড়িতে। আর তার সাথে মেয়েকেও বড় করছেন।
আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউই বোধহয় খুব একটা আপনার পাশে না। নেই, তাই তো? কেউই নেই। কি করে সামলান সবটা, যদি গল্পটা এখন তো আমার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, ছোটতে একটু কষ্ট হতো, এখন মেয়েও আমাকে অনেক হেল্প করে বাড়ির কাজে। এখন মেয়ে যখন খুব ছোট, তারপরে তো আমার আলাদা বাড়ি বানাতেও টাইম লেগেছে, ওখানে বিভিন্ন রকম ঝামেলা হতো। ভাই আছে, ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার সঙ্গে একটুখানি মনে হচ্ছিল। তো ওখানে থাকতে তখন তো অসুবিধা হতো না, মায়ের কাছে রেখে দিয়ে যেতাম বা স্কুলে পাঠিয়ে চলে যেত। ওর মর্নিং স্কুলই ছিল ছোটতে, এখন ডে স্কুল হয়ে গেছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন 12-এ পড়ছি। তুমি 12-এ পড়ো? কোথায়, কোন স্কুলে? কেন্দ্রীয় বিদ্যালয় বোলপুর। আচ্ছা, কি ইচ্ছে তোমার, বড় হয়ে কি হবে? আমি ট্যালেন্ট ক্রু হতে চাই, ওটা নিয়ে এগোচ্ছি। সেইটা নিয়ে ভাবনা চিন্তা, সেরকম ভাবে নিজেকে ওটা তৈরি নিয়ে করছো। এখন ইংলিশের করছি, ওটা নিয়ে হচ্ছে। আচ্ছা, আজকে যে তিনজন মায়েরা এসেছেন তাদের সন্তানদের নিয়ে, তিনজনের লড়াই কিন্তু একার লড়াই। তিনজনেই একা হাতে লড়ছেন, সংসার সামলাচ্ছেন এবং সন্তানকেও বড় করছেন। তাদের সাথে আরো অনেক গল্প হবে, অনেক আড্ডাও হবে। তবে এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম রাউন্ডে, যার নাম তোমায় আমায় মিলে। প্রপ এসে গেছে। খেলাটা কি আমি একটু বুঝিয়ে দিই। দুটো বাস্কেট আছে, একটা বাস্কেটে অনেকগুলো বল আছে আর একটা ফাঁকা বাস্কেট আছে। যেদিকে অনেকগুলো বল আছে সেই দিকে মা দাঁড়াবেন, আর যেদিকে ফাঁকা বাস্কেট সেদিকে সন্তান দাঁড়াবে। টোটাল 30টা বল আছে। কি করতে হবে, একটা করে বল টেবিলের মধ্যে বাউন্স করে ফেলতে হবে, আর ছেলেকে বা মেয়েকে তারা কিন্তু অ্যাডজাস্ট করে সেই বলটাকে কালেক্ট করতে হবে। যে যত বেশি সংখ্যক বল কালেক্ট করতে পারবে সেই অনুযায়ী তারা পেয়ে যাবে 30 পয়েন্টস, 20 পয়েন্টস এবং 10 পয়েন্টস। সবাই বুঝেছো খেলাটা? প্রথমেই চলে এসো লাড্ডু এবং লাড্ডুর মা, চলে এসো। রেডি দুজনে? সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, টাচ করাস না এখানে, না টাচটা করাস। বাহ, ভেরি গুড, খুব ভালো। বাহ, একটাও মিস হয়নি, এই একটা মিস হলো। খুব ভালো, খুব ভালো, ভেরি নাইস। মাত্র একটা মিস হয়েছে। বাহ, টেবিলে টাচ করিও না শুধু। আমি দেখেছি একটাও হয়নি এখন টেবিলে টাচ। টেবিলে টাচ করাস না। বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। বাবা, দারুণ, খুব ভালো, ভেরি গুড। একটা গেছে মানে 29টা হওয়া উচিত। 1 2 3 4 26 27 28 29টা, টোটাল 29টা বল ঠিকঠাক করে কালেক্ট করেছে। পরে জুটি কি করে? দুজনে রেডি? সময় শুরু হচ্ছে এখন। গেল, গুড গুড, খুব ভালো। বাহ, ওরও জাস্ট একটা মিস হয়েছে আর প্রত্যেকটা সুন্দর যাচ্ছে। টেবিলে কাজ করিও না। চলুন 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 চলুন, খুব ভালো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, 3টে বল মিস হয়েছে, তাও ভালো যাচ্ছে। ওকে, খুব ভালো, ভেরি গুড। দেখতেই পাচ্ছি আমরা 3টে বল মাত্র মিস হয়েছে। 1 2 তাও দেখিয়ে দিই, 3 4 5 6 7 8 9
26, 27টা বল টোটাল কালেক্ট করেছে শুভম এবং শুভমের মা প্রীতিদি। দেখে নিই ওদের পরের চিঠি কি করে। রেডি? সময় শুরু হচ্ছে এখন। 1, 2, ঠিক আছে, যাচ্ছে, কোনো ব্যাপার, আস্তে 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 আস্তে, হ্যাঁ ঠিক আছে, 3টে, ওকে ঠিক আছে। চলুন, আপনি ভাববেন না কটা গেছে, আপনি খেলুন, ভালো হচ্ছে, ভালো, ভেরি গুড। খুব ভালো, তারপরে ওকে, ভেরি গুড। আর মাত্র কয়েকটা আছে, 4-5টা বোধ হয়, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন, কোনো ব্যাপার না, চলুন। ওকে, দেখি চোখে কটা হয়েছে। 1, 2, 3, 4, 23, 24, 25, 26টা বল কালেক্ট করেছে। একদম টান টান লড়াই হয়েছে। লাড্ডু এবং লাড্ডুর মা মানে সৌম্যদীপ্ত এবং সৌম্যদীপ্তর মা সঙ্গীতা এই রাউন্ডে পেয়ে গেছে 30 পয়েন্ট। তারপরে আছে শুভম এবং প্রীতিদি, আপনারা পেয়েছেন 20 পয়েন্ট। তারপরে আছে শিবানীদি এবং মানসী, 10 পয়েন্ট। এই রাউন্ডের খেলা তো হলো, কিন্তু এবার যাব বিরতিতে। তবে বিরতির আগে আমরা দেখব লাড্ডুর একটা দারুণ পারফরমেন্স। চলে এসো। লাড্ডুর একটা দারুণ পারফরমেন্স দেখলাম। আরো অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, অনেক খেলাও হবে, কিন্তু এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর মা দি বস নিয়ে। সঙ্গে থাকুন। আমার মা সুপারস্টার, মা বিগ বস।
দুর্দান্ত গান দিয়ে শুরু করলাম আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম গান ফান। আমি একটু এই রাউন্ডের নিয়মগুলো বলে দিই। এই রাউন্ডে থাকবে 5টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিলে পেয়ে যাবেন 10 পয়েন্টস করে, এবং কারো যদি মনে হয় কেউ ভুল উত্তর দিয়েছে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, কিন্তু চ্যালেঞ্জ করে যদি ভুল উত্তর দেন তাহলে পেয়ে যাবেন -20। প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বাজার বলবো, বাজার বলার পর বাজার প্রেস করে উত্তর দিতে হবে। বুঝে গেছেন সবাই? সবাই বুঝে গেছে। এই যে লাড্ডু, তাই তো? আচ্ছা লাড্ডু, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে অ্যাক্টর হতে চাই একদম। আচ্ছা, একদম কোনো কাকে ভালো লাগে তোমার? আমার বলিউডের রণবীর কাপুরকে খুব ভালো লাগে, আর হলিউডে আল পাচিনো, মার্লন ব্র্যান্ডো, ওদেরকে খুব পছন্দ আমার। ওদেরকেই ফলো করি, ওরা কি ওদের ম্যানারিজম কি, ওরা কিরকম ভাবে অ্যাক্টিং করে, বা মানে ওরকম খুব ভালো লাগে যে ওদের কাজ দেখে। তো আমারও খুব ইচ্ছা হয় বড় ওদের মতোই গ্রেট একটা অ্যাক্টর হব। ওটাই ইচ্ছা এখন আপাতত। ওটাই আপাতত ইচ্ছে। হ্যাঁ বেশ, খুব ভালো। নিশ্চয়ই তুমি তো অনেকদিন ধরে কাজ করছো, হ্যাঁ নিশ্চয়ই ভালো কাজ করবে। হ্যাঁ বলো, তুমি কি বলবে? না, অনেকদিন ধরে কাজ করছে ঠিকই, কিন্তু মানে এখন বুঝে গেছে সবকিছু। কিন্তু একটা সময় হয় না যে মানে সাপোর্ট দরকার, মানে আমাকে যেরকম আমার মা বাবা সাপোর্ট করেছে, তাই আমিও সেইটাই করছি যে আমার ছেলেকে যেন আমি সাপোর্ট করে সবসময় এগিয়ে রাখতে চাই, যে ওর কাজের জায়গায় যেন কোনো প্রবলেম না হয়, কোনো ঘাটতি না থাকে। তো আমি আমার দিকটা একদম 100% দিতে চাই, মানে এখনো আজকে পর্যন্ত আমি 100% দিতে চাই, মানে এরকম আর কি, যতটা পারবো। ভীষণ ভালো। তাহলে শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড। আমাদের প্রথম প্রশ্ন, একটা গান ময়ূরী গাইবে, সেই গান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। গানটা শোনো আগে। গানে অনেকগুলো জায়গার নাম রয়েছে, যে কোনো দুটো বলো। বাজার। হরিয়ানা আর বাংলাদেশ। বলো। ঠিক আছে, ঠিক আছে। সঠিক উত্তর, 10 পয়েন্টস। শুভম এবং শুভমের মা পৃথিবী। ওকে, পরের প্রশ্ন। স্ক্রিনে 3টে ছবি আসছে, ছবি দেখে বুঝতে হবে যে কোন গানের কথা বলা হয়েছে। ছবিটা দেখে নাও। একটা চোখের ছবি আছে, রসিককে চন্দ্রমাথার ছবি আছে, এবং সানাইয়ের ছবি আছে। বাজার। আবার শুভমার পৃথিবী, বলো। চোখ তুলে দেখো না কে এসেছে। সঠিক উত্তর, 10 পয়েন্টস। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে তাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে তাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, একটা গানে সুর বাজবে, সুরটা শুনে বুঝতে হবে সেটা কোন গান। শোন।
বাজার বলো। দেখো গল্পকার, দেখো লিখছে কে, এগিয়ে দে গানটার নাম। এগিয়ে দে এগিয়ে দে, সঠিক উত্তর। এগিয়ে দে সেই সঙ্গে লাড্ডু এবং লাড্ডুর মা 10 পয়েন্টস। পরের প্রশ্ন, স্ক্রিনে 4টে শব্দ আসবে, 4টে শব্দ থেকে বুঝতে হবে যে কোন গানের কথা বলা হয়েছে। একটু দেখে নাও। নিমন্ত্রণ, যাব, মেঘলা, মন। যাবো মেঘলা, বাজার। শুভম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কবে যাব কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সঠিক উত্তর। সেই সঙ্গে শুভম এবং প্রতিটি পেয়ে গেল 10 পয়েন্টস। দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। থ্যাংক ইউ। এবার এই রাউন্ডের শেষ প্রশ্ন। ময়ূরী একটা গান গাইবে এবং সেই গানের শেষ অক্ষর দিয়ে গান গাইতে হবে। যেতে দাও দেখো না, যেতে দাও দেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও দেখো না, কিছু বলবে কি না না না, কিছু দেখো না, যেতে দাও দেখো না, দেখো না, আ আ আ দিয়ে গান গাইতে হবে। বাজার। आजाना छूले मेरी चुनरी सनम, कुछ ना मैं बोलूं तुझे मेरी कसम, आई जवानी सब पे मेरे, तेरे बिन क्या करूं जवानी पे रहम। সঠিক উত্তর। সেই সঙ্গে সৌমদীপ্ত এবং সঙ্গীতাদি পেয়ে গেল 10 পয়েন্টস। রাউন্ড শেষ হয়ে গেছে। রাউন্ডের স্কোরটা একটু বলে দিই। সৌমদীপ্ত এবং সঙ্গীতাদি 20 পয়েন্টস, প্রীতিদি এবং শুভম 30 পয়েন্টস। শিবানিদি এবং মানসী এই রাউন্ডে কোনো স্কোর করতে পারেননি। এই রাউন্ড আমরা শেষ করব ময়ূরীর একটা গান দিয়ে। তোমরা সবাই এসে জয়েন করো। मैं तो लाज के मारे हो गई पानी पानी, सब लोगों ने सुन ली मेरी प्रेम कहानी। मैं तो लाज के मारे हो गई पानी पानी, सब लोगों ने सुन ली मेरी प्रेम कहानी। मुझसे बात निकल गई बात बात माँ, बात बात माँ, छन छन चूड़िया छन छन चूड़िया खाना कर गए, देख साहिबा चूड़िया खाना कर गए। हाथ मांगनी बाबा माँ बोले आधी रात मांगनी
छनन छन चोरिया छनन छन चोरिया खाना कर गई देख साहिबा चोरिया खाना कर गई हार माँ मुरली बाबा माँ बोले आधी रात আমার মা সুপারস্টার মা বিগ বস শুভম, শুভম বলো বড় হয়ে কি হতে চাও? আমি আপাতত এখন ভেবে রেখেছি সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার হব, আর তার পাশাপাশি আমি অ্যাক্টরও হতে চাই। দুটো একসাথে হবে? হ্যাঁ। তারপর যদি ধরো এরকম হয় যে তোমার অফিসেও যেতে হবে, আবার তোমার অভিনয়ের সেদিন মানে শুটিংও আছে, কি করবে তখন? সেটা আমি এখন ভাবিনি, বলতে পারবো না। এখন তুমি বলতে পারবে না, কিন্তু কোনটা বেশি ইচ্ছে করে হতে? দুটোই 50-50। 50-50? এখনো 50-50-তে আছে। কোন হিরো তোমার সব থেকে পছন্দের, কার বা কোন অভিনেতা তোমার পছন্দের, ফেভারিট অ্যাক্টর কে? অক্ষয় কুমার। অক্ষয় কুমার, আচ্ছা আচ্ছা। আমার কাছে একটা খবর আছে, তোমার মা নাকি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে? হ্যাঁ। সেটা কিরকম? আমার যখন পরীক্ষা আমার হয়েছিল তখন একটু মাঝে মিলিটারি ক্যাম্প বসেছিল আমাদের স্কুলে, তখন মাঝে বন্ধ হয়ে গেছিল স্কুল, তার সাথে একদম গরমের ছুটিটা একদম কাটিয়েছি। তখন হয়তো আমি খাওয়ার পর রোজই ধরে প্রশ্ন, খাওয়ার পর যখন মা প্রশ্ন ধরে আমাকে, তখন আমি প্রথমে দেখছি 10টা প্রশ্ন ধরছে, তারপর দেখছি যে আস্তে আস্তে বসা থেকে হেলান দিচ্ছে, এবার হেলান দিতে দিতে এবং শুয়েই হচ্ছে। তারপর দেখছি যে আমি বলছি মা ধরছে না কেন, তখন দেখছি আর উত্তরই নেই কোনো। মানে মা ঘুমিয়ে পড়েছে, মা নিশ্চয়ই ক্লান্ত ছিল। না আসলে ভাত ঘুমটা না। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে ওই ভাত ঘুমটার জন্যই অপেক্ষা করে থাকে, মানে আপনার ভাত ঘুমটা এলো আর ওর দুষ্টুমি স্টার্ট হয়ে গেল? হয়েছে তো? একদম, মানে প্রায়শই হয়, কেননা ও ওটার জন্য অপেক্ষা করে রইলো, যেমনি দেখলে ঘুমিয়ে পড়েছে মা, ব্যাস চলে গেল নিচের ঘরে, দিদার সাথে একদম বিছানার মধ্যে দুজনে হেলান দিয়ে সিরিয়াল দেখা, গেম শোজ দেখা, ব্যাস গল্প, নানা রকমের গল্প, পড়াশোনা, তাই তো? না হয়ে গেল। মাকে শান্তিতে ঘুমোতেও দাও না শুভম? এটা কি ঠিক বলো? কিচ্ছু বলছে না, চুপ করে আছে, কিচ্ছু বলছে না। দেবে এবার মাকে শান্তিতে একটু ঘুমোতে? দেবে তো? মা সারাদিন অনেক কাজ করে না, ওই জন্য একটু ক্লান্ত হয়ে যায়, তাই না? ঠিক তো? হ্যাঁ। এবার যাবো শিবানীদি আর মানুষের কাছে। আচ্ছা শিবানীদি, আপনি তো এই কঠিন লড়াইতে আপনার মা বাবাকেও পাশে পাননি। না সেভাবে পাইনি, তবে প্রথম টাইম শ্বশুরবাড়ি থেকে আসার পর মা বাবার বাড়িতে ছিলাম কিছুদিনের জন্য, তারপরে আমি আলাদা আবার মেয়েকে নিয়ে আলাদা জায়গায় বসবাস করি এখন। আমার মেয়ে তখন 3 মাস বয়স ছিল যখন আমি মেয়েকে নিয়ে চলে আসছি মায়ের বাড়ি। তারপর মায়ের বাড়িতে কিছুদিন থাকার পর সব ঠিকঠাকই চলে, কিন্তু একটা মেয়ের তো মায়ের বাড়িতেও বেশি দিন ভালো কাটে না, আমাকে ওখানেও অনেক কিছু শুনতে হচ্ছিল, যার জন্য আমি মেয়েকে নিয়ে মানে মায়ের বাড়ি থেকে একটু দূরে বাড়ি করে সেখানে মেয়ে আর মেয়ে থাকে। আসলে মেয়েদের বোধহয় এটা খুব নিজের বাড়ির প্রয়োজন, শ্বশুর বাড়িটাও শ্বশুর বাড়ি আর বাপের বাড়িটাও বাবার বাড়ি, নিজেদের বাড়ি হওয়া বোধহয় সত্যি প্রত্যেকটা মেয়ের খুব প্রয়োজন। এবার শুরু করছি আমাদের থার্ড এবং ফাইনাল রাউন্ড, যার নাম বুদ্ধিতে কিস্তিমান। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্ট করে। প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার পর কারোর যদি মনে হয় ভুল উত্তর হয়েছে তাহলে চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দেন তাহলে +20, চ্যালেঞ্জ করে যদি ভুল উত্তর দেন তাহলে -20। প্রত্যেক প্রশ্নের পর আমি বাজার বলবো, বাজার প্রেস করে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা ধাঁধা আসবে, ধাঁধাটা দেখে বুঝতে হবে কিসের কথা বলা হয়েছে। দেখুন, সব মিলেমিশে হয়ে একাকার, চালে ডালে বর্ষার প্রিয় খাবার। বাজার। শুভম, খিচুড়ি। খিচুড়ি, দেখে নাও সঠিক উত্তর। 10 পয়েন্টস শুভম এবং পৃথিবী। দ্বিতীয় প্রশ্ন, স্ক্রিনে অনেকগুলো ছবি আসবে, তার মধ্যে যে ছবিটি
সেই তিনটে ছবির সঙ্গে যায় না, মানে একটা অমিল থাকবে আর তিনটে ছবির মধ্যে একটা মিল থাকবে। ওই অমিলটা কি সেটা খুঁজে বার করতে হবে। দেখুন, একটা লাল টুপি আছে, পায়ের নুপুর আছে, মাথার টিকলি আছে, আর একটা টোপরের ছবি আছে। একটা ছবি অমিল, সেই অমিলটা কি সেটা খুঁজে বার করতে হবে। বলো। পায়ের নুপুর। কেন বলো? কারণ বাকি তিনটে যে পিকচার আছে প্রত্যেক কটাই মাথায় পড়ে, টুপি, টোপর আর যেটা টিকলিটা, কিন্তু একমাত্র এই ফোর্থ পিকচারটা পায়ে পড়ে, এর জন্য অড ওয়ান আউট। এবার আমরা উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর পায়ের নুপুর ছিল, একদম ঠিক, এবং সেই সঙ্গে লাড্ডু এবং লাড্ডুর মা পেয়ে গেছে 10 পয়েন্টস। পরের প্রশ্ন, স্ক্রিনে একটা শব্দ ছক আসছে, সেখান থেকে উপর নিচ এবং পাশাপাশি দুটো অর্থপূর্ণ শব্দ সন্ধান করতে হবে। দেখো কি আসছে। সবাই ভালো করে দেখে নিয়েছো? বলো বলো। কালো জিরা আর রাবড়ি। কালো জিরা আর রাবড়ি, দেখে নি। সঠিক উত্তর শুভম এবং প্রীতিদি, 10 পয়েন্টস। পরের প্রশ্ন, স্ক্রিনে কতগুলো শব্দ আসবে, সেই শব্দগুলো থেকে একটা করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো স্ক্রিনে কি কি শব্দ আসছে। কচুরি, মাগুর, মুসুর, রকেট। কচুরি, মাগুর, মুসুর, রকেট। বাজার। শুভম এবং প্রীতিদি, বলো। চুরমুর। চুরমুর, বেশ, দেখে নি আমরা। সঠিক উত্তর চুরমুর, এবং সেই সঙ্গে শুভম এবং প্রীতিদি পেয়ে গেল 10 পয়েন্টস। পরের প্রশ্ন, স্ক্রিনে দেখবে কতগুলো এলোমেলো অক্ষর আছে, সেগুলোকে সাজিয়ে একটা বাংলা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো কি আসছে। বাজার। শুভম আর প্রীতিদি। জীবনযাপন। জীবন যাপন, বেশ, দেখে নিই আমরা। সেটাই হবে। জীবন যাপন, সঠিক উত্তর। শুভম এবং পৃথিবী পেয়ে গেল 10 পয়েন্টস। এবার এই রাউন্ডের শেষ প্রশ্ন, একটা মজার প্রশ্ন আসবে স্ক্রিনে, বলতে হবে উত্তরটা কি। দেখো, কোন বর্ণ রান্নার সাথে যুক্ত? কোন বর্ণ রান্নার সাথে যুক্ত? এটা কিন্তু আমাদের আজকের এপিসোডের শেষ প্রশ্ন, আমাদের এই রাউন্ডের বুদ্ধিতে কিস্তিমাতেরও শেষ প্রশ্ন, আমাদের আজকের এপিসোডেরও শেষ প্রশ্ন। ভালো করে ভেবে নাও সবাই, কোন বর্ণ রান্নার সাথে যুক্ত? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন রান্নার সাথে যুক্ত কথাটা। দেখে নিই আমরা উত্তরটা। সঠিক উত্তর শুভম এবং পৃথিবী পেয়ে গেছেন 10 পয়েন্টস। আমি এই রাউন্ডের স্কোরটা একটু বলে দিই। লাড্ডু এবং লাড্ডুর মা এই রাউন্ডে পেয়েছেন 10 পয়েন্ট। শুভম এবং পৃথিবী এই রাউন্ডে পেয়েছেন 50 পয়েন্টস। এই রাউন্ডে কোনো খাতা খুলতে পারেননি মানসী এবং শিবানী। শুভম ভীষণ ভালো গান করে, তো আজকে আমরা শুভমকে বলবো একটু খালি গলায় যদি মায়ের সঙ্গে একটা ছোট্ট যুগলবন্দি করো, আমরা সবাই সেটা শুনবো। এই যা, সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে, তাহলে কি হবে মাসি? তাহলে আবার কি হবে? চলো কোথাও পালিয়ে যাই। কোথায় যাব? চাঁদ মামার বাড়িতে। কি মজা, কি মজা, চাঁদ মামার বাড়িতে কি করে যাব?
হাওয়া গাড়িতে যাব, চলো 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 চাঁদে চলো, হাঁটো হাঁটো হুটপাট, হাঁটো হাঁটো হুটপাট, হাঁটো হাঁটো হুটপাট, হা হা হা, উড়ে যাব আমরা চাঁদ মামার বাড়িতে, যেখানে শুধু মজা আর মজা, চলেছি হাওয়া গাড়িতে, উড়ে যাব আমরা চাঁদ মামার বাড়িতে, যেখানে শুধু মজা আর মজা, চলেছি হাওয়া গাড়িতে, উড়ে যাব আমরা। একটা জোরে হাততালি হবে প্রীতিদি এবং শুভানের জন্য। স্কোরে আমরা কেউ একটু পিছিয়ে আছি, কেউ একটু এগিয়ে আছি, কিন্তু যখন আমরা মায়েদের হাত ধরে থাকি সেই খেলায় আমরা কোনোদিন হারি না, তাই না? তাই আজকে স্কোর যাই হয়ে থাক, আজকে সন্ধ্যেটা আমাদের দারুণ কেটেছে, কি তাই তো? তাই সন্ধ্যেটাকে আরেকটু মেমোরেবল আমরা করবো, আমাদের তরফ থেকে আছে তোমাদের জন্য কিছু উপহার। তোমরা সবাই সামনে চলে এসো। মা দিবসের পক্ষ থেকে এই মেমেন্টো তোমাদের জন্য। থ্যাংক ইউ। মা দিবসের পক্ষ থেকে এই মেমেন্টো আপনাদের জন্য। মা দিবসের পক্ষ থেকে এই মেমেন্টো আপনাদের জন্য। আজকে সন্ধ্যেটা দারুণ কাটলো। এমনই একটা আকর্ষণীয় এবং অন্যরকম একটা এপিসোড নিয়ে আবার আমরা হাজির হব মায়েদের কথা বলতে এবং মায়েদের কথা শুনতে দূরদর্শনের পর্দায় এমনই অভিনব অনুষ্ঠান নিয়ে, যার নাম মা দিবস। আমার মা সুপারস্টার মা দিবস, মার রান্নায় জাদু আছে, সব সমাধান তারই কাছে, ঠিক ভুল হাসি ওই হাসিতে মেশে, কান্না হাসির সাত রঙে সে মেলে অবশেষে, যেখানে যা করি যত খাদি করি কন্ট্রোল আছে কার, আমার মা সুপারস্টার